গত পর্বের গল্পটা ছিল কলকাতা থেকে ঝাড়গ্রামে আসা, তার সাথে ঝাড়গ্রামের সাইট সিন এবং ট্রেন লেট হওয়ার কথা। আজকে হচ্ছে রাতের আস্তানা। হ্যাঁ, আমরা রাতের আস্তানা হিসাবে বেছে নিয়েছিলাম কাকড়াঝোড়ের ঝিনুক ক্যাম্প। যখন আমাদের এই ঝাড়গ্রাম আসার প্ল্যান হচ্ছিল তখনই ঠিক করেছিলাম আসল ঝাড়গ্রামের যে সৌন্দর্য সেই প্রকৃতির মাঝখানে একটা রাত কাটাবো। তাই অনেক খুঁজে খাজে বার করলাম এই ঝিনুক ক্যাম্প রিসর্টটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক ঝিনুক ক্যাম্পে আমার এক রাতের অভিজ্ঞতা। ঝাড়গ্রামের সাইট সিন দেখে যখন আমরা ঝিনুক ক্যাম্পে পৌঁছালাম তখন বাজে প্রায় বেলা 4:30। আর শীতকালে মানে বেলা ছোট, তাই খুব চটজলদি অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হওয়ার আগে তাই ভাবলাম পুরো রিসর্টটা আগে ঘুরে নিই। তো চলো আগে তোমাদের সাথে রুমটা শেয়ার করি। বাই দ্য ওয়ে, এই রুমটা এদের নতুন তৈরি হয়েছে আর আমরা ছিলাম তাদের ফার্স্ট গেস্ট। রুমটাতে এখন অবধি পাখা বা এসি লাগানো হয়নি, তবে তোমরা যদি কেউ গরমকালে আসো সেগুলোর ব্যবস্থা হয়ে যাবে। দুদিকে দুটো বেড ছিল, মানে 4 জন আরামসে থাকতে পারবে। কম্বল ভালোই মোটা ছিল, একটা টেবিল ছিল, চেয়ার ছিল, আর চার্জিং পয়েন্টও ঠিকঠাক জায়গাতে ছিল। এখান থেকে পর্দাটা সরালেই বেসিন আছে, এখানে তোমরা একটা আয়না পেয়ে যাবে। আর আমার বাঁদিকে আছে টয়লেট। ওয়াশরুমটা কিন্তু যথেষ্টই বড়, গিজার আছে কারণ ওটা তো দরকার। ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং জল অল টাইম অ্যাভেলেবেল ছিল। তো এই হলো রুম ট্যুর। আর হ্যাঁ, প্রাইস বাগেরাগুলো বলছি, একটু ওয়েট করো, এখন পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তো চলো আগে খেতে যাই, খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের সাথে বাকি গল্প হচ্ছে। তো ফ্রেশ হয়ে চলে এলাম ওদের ডাইনিং এরিয়াতে। এইখানে লেখা আছে যে এখানে থেকে কাকনঝড় ঝিনুক ক্যাম্প থেকে বাদ বাকি আশেপাশে কি কি জায়গা আছে এবং তার কতটা ডিস্টেন্স, তার সাথে এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনও লেখা আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো চলো এবার বসা যাক, খাওয়া শুরু করা যাক। খাওয়ার থালি দেখে আমি তো অবাক। এখানে এরকম শাল পাতার থালা, বাটিতে করে খাবার পরিবেশন হয়। খাবারে অনেক কিছু ছিল, ভাত, 3 রকম ভাজা, আলু সেদ্ধ, ডাল, 2 রকমের তরকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড় ও হ্যাঁ আবার ডিমের কালিয়াও ছিল। আর টেস্ট দুর্দান্ত ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো, কিচ্ছু ছাড়িনি, সব কিছু চেটে পুটে খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, খাবার দাবার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। খেয়ে দিয়ে এবার পালা হচ্ছে একটু রিসর্টটা ঘুরে দেখার। কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে আর রিসর্টটা ঘোরা হবে না। রিসর্টে এন্ট্রি দিয়ে ঢুকে ডান দিকেই ছিল আমাদের কটেজটা, আর আমাদের কটেজের অপোজিটেই ছিল টেন্ট। সেখানে 1 জন বা 2 জন করে থাকতে পারো। ওপরে খড়ের ছাউনি আছে, গরমকাল বা বর্ষাকালে কোনো রকম অসুবিধা হবে না। এন্ট্রান্সের বাঁদিকেই হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে বসে আমরা লাঞ্চ এবং ডিনার খেয়েছিলাম। এছাড়াও এখানে বোনফায়ারেরও ব্যবস্থা রয়েছে। 350 টাকা করে প্রাইস নেয়। আর জায়গাটা অনেকটা বড় এবং খাপছাড়া ওয়েতে অনেকগুলো কটেজ আছে। আমাদের কটেজটা হচ্ছে এই দিকে, একই লাইনে 4টে আছে ঘর, আবার ঠিক অপোজিট দিকেও 4টে করে অনেকগুলো ছোট ছোট কটেজ রয়েছে। যেহেতু সন্ধে হব তাই রিসর্টের লাইটগুলো আস্তে আস্তে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে যাব এই রিসর্টের সবচেয়ে প্রিয় জায়গা। আমার তো এটা আমার ভীষণ প্রিয় লেগেছে এবং আমি এই ছবিটা দেখেই এই রিসর্টটাকে চুজ করেছিলাম। এখানে সেলফি পয়েন্ট রয়েছে, দোলনা রয়েছে, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়। তো চলো আমার পছন্দের জায়গাটা তোমাদেরকে এবার দেখানো যাক। এখানে এরকম একটা বসার জায়গা আছে, যেখানে তোমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এসে চুটিয়ে সন্ধ্যের সময় আড্ডা মারতে পারবে। এবার এগিয়ে যাচ্ছি এই রিসর্টের সবচেয়ে প্রিয় জায়গা, যেটা আমার ভালো লেগেছে। এটা একটা মাচার মতো করা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হয় এবং উঠে যে ভিউটা পাবে না, সত্যি পয়সা বাসুল। মাচার ওপর থেকে আশেপাশে পরিবেশটা খানিকটা এইরকম। এর জন্যই আমার এইখানে আসা। এখানেও তোমরা বন্ধু বান্ধবের সাথে বসে সন্ধ্যের আড্ডাটা কিন্তু ভালোই জমবে। আর এখান থেকে আমাদের রিসর্টটাকে খানিকটা এইরকম দেখতে লাগছে। সন্ধে হয়ে গেছে, সমস্ত আলো কিন্তু জ্বালানো হয়ে গেছে। জায়গাটা এখানেও বসে তোমরা খেতে পারো। ওখানটা দিয়ে এলাম, এটা হচ্ছে ডাইনিং, যেখানটা আমরা খেলাম।
আর এখানে তো থাকার জায়গা, আর আমাদের রুমটা হচ্ছে ওই পাশে। তো জাস্ট এখানে লাইটিংটা দেখো, আর এদিক দিয়ে গেলে ভিউ জাস্ট দেখো, মানে পুরো চারিদিকে জঙ্গল। তো পুরো আমাকে নীল লাগছে। আর এখানে এখন টেম্পারেচারটা মানে অনেকটা ড্রপ করছে, দেখেছো? যেন মনে হচ্ছে আমি এখন টেম্পারেচার ড্রপ করেছে এত। খাওয়া দাওয়া তো এখানে আমাদের দুর্দান্ত হয়েছে, লাইটের জন্য এরকম লাগছে আমার মুখটা। খাওয়া দাওয়া তো এখানে বস কোনো কথা হবে না। এখন পরে হবে এখানকার স্পেশাল চিকেন, শালপাতায় মোড়া চিকেন, আর তার সাথে প্যাকেজের মধ্যে থাকবে মুড়ি, চপ, চা। জানি না কখন কি খাবো, বাট তার আগে সন্ধে অন্ধকার হওয়ার আগে ভাবলাম একটুখানি কিছুটা অ্যাটলিস্ট এখানকার ছবি কিছু তুলে নিই, ভিডিও কিছু তুলে নিই। তারপর তো কালকে সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করব। এই ঝিনুক ক্যাম্পে ভালোই লোকজন এসছে, এতক্ষণ আমি দোলনা খালি পাইনি। তো ফাইনালি অনেকক্ষণ বাদে দেখলাম দোলনাটা ফাঁকা হয়েছে। এই সুযোগ কি কেউ হাতছাড়া করে? আমার মতো কারা কারা এই দোলনা চড়তে ভালোবাসো অতি অবশ্যই জানিও। আচ্ছা, টেন্ট এবং কটেজের পাশাপাশি এখানে কিন্তু লাক্সারি টেন্টও রয়েছে। হ্যাঁ, মানে হচ্ছে এখানে তোমরা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবে। যথেষ্টই বড় থাকে, চার্জিং পয়েন্ট থেকে, পাখা থেকে, কুলার থেকে সব কিছু পেয়ে যাবে। লোক ছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট চাইলে যদি তোমরা কোনো সময় আসো থাকতে পারো। আমার ইচ্ছা ছিল টেন্টে থাকার একটা এক্সপিরিয়েন্স নিতে, কিন্তু এগুলো সবই ফুল ছিল, একমাত্র কটেজই খালি ছিল। পরে এক সময় আমি ডেফিনেটলি এটার এক্সপিরিয়েন্স করব। ঘোরাঘুরি ও ফটো তোলার মাঝখানে সময় হয়ে গেল স্ন্যাক্স খাওয়ার। আমরা বলেইছিলাম অল্প করে দিতে, তাই মুড়ি আর বেগুনি আর গরম গরম চা এই খেয়ে বেরোলাম একটু হাঁটতে, আশেপাশটা ঘুরে দেখতে। আমাদের রিসর্ট থেকে বেরিয়ে চোখে পড়লো আর একটা রিসর্ট, এটা হচ্ছে রাঙামাটি হোমস্টে। এখানেও দেখলাম টেন্টের ব্যবস্থা রয়েছে। এরপর আমরা এগিয়ে চললাম মেন রোডের দিকে, কিন্তু চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর তেমনি ঠান্ডা লাগছিল। তাই আর বেশি ঘোরাঘুরি না করে চলে এলাম আমাদের ঝিনুক ক্যাম্পে। এসে আবার যথারীতি দোলনায় বসে পড়েছি, কারণ একটু বাদেই শুরু হতে চলেছে এখানকার স্পেশাল শালপাতা মোড়া চিকেন। এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এটা আলাদা করে নিতে হয়। হাফ কেজি চিকেনের দাম পড়েছিল 350 টাকা। দুপুরে খাওয়ার সময়তেই তোমাদের বলে দিতে হবে, তাহলে এরা সেই রকমভাবে প্রস্তুতি নিয়ে রাখবে। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া হয় শালপাতায় মুড়িয়ে, তারপর এটাকে আগুনের মধ্যে পোড়ানো হয়। তারপর উপরে গন্ধরাজ লেবু, স্যালাড দিয়ে পরিবেশন করা হয়। আর এই ঠান্ডাতে এই আগুনের পাশে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। একে একে তারা শালপাতায় মোড়া চিকেনগুলো আগুনের ওপর দিয়ে দিচ্ছে। এই রিসর্টে সেদিনকে যতজন ফ্যামিলি ছিল সবাই চলে এসেছিলো। এই ঠান্ডাতে আগুনের ধারে বসে জমিয়ে গল্প করতে কার না ভালোবাসে। এখানে অনেকেই তারা বন্ধু বান্ধব মিলেই এসেছিল। আমি আমার হাজব্যান্ড দিয়ে একা ছিলাম, কিন্তু তাও সবার সাথে মিলে মিশে বেশ ভালো আড্ডা, গান সব কিছু মিলে পরিবেশটা বেশ ভালোই হয়ে উঠেছিল। চারিদিকে পাহাড়, জঙ্গলের মাঝখানে এই একটুখানি রিসর্ট আমাদের যেন আলাদাই মাত্রা দিয়েছিল। এই দিনটা বা এই সন্ধ্যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর এখানকার স্টাফ, স্পেশালি বাপ্পাদা এত সুন্দর টেক কেয়ার করেছিল, যা বলছি তাই চিনি শুনেছিলেন। সত্যি এত ভালো আতিথেয়তা পেয়েছি না এখানে, যেখানে বারবার মন চাইবে আবার আসি। এই হলো ফাইনাল আউটকাম, আর টেস্টও দুর্দান্ত ছিল। একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম ডিনার করতে, কারণ শরীর আর দিচ্ছিল না। ডিনারের মেনু সিম্পল ছিল, ভাত, আলু ভাজা আর দেশি মুরগির ঝোল। ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা টায়ার্ড ছিল।
আর বিশেষ কিছু জেগে থাকিনি। পরের দিন যখন ঘুম ভাঙলো তখন বাজে সকাল 7:30। বেরিয়ে দেখি সূর্যদেবতা তো বেরিয়েছে, কিন্তু তার তেজ তেমন নেই। শীতের সকাল, হালকা কুয়াশা, ঠান্ডা তাপমাত্রা আর শিশিরে ঢাকা ঘাস, আর কি চাই? এর জন্যই তো অত দূর থেকে চলে এসেছি এই প্রকৃতির কোলে, একটা দিন প্রকৃতিকে নিজের কাছ থেকে অনুভব করার জন্য। তাই আর ঘরে বসে থাকলে মন চাইল না। গতকাল রাতে অন্ধকার ছিল বলে বেশি ঘোরা হয়নি। আর আমাদের এই রিসর্টটা যেহেতু একদম অফ বিটে আছে, তাই আশেপাশে গ্রাম আছে। রাতে তো ঘোরা হয়নি, তাই ভাবলাম চটজলদি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আশেপাশে পরিবেশটা দেখার জন্য। যেমন ভাবা তেমনি কাজ, ব্রাশ করে এগিয়ে চললাম মেইন রোডের দিকে, যেখান থেকে কালকে আমরা প্রবেশ করেছিলাম এই রিসর্টে। রাতে এই জায়গাটা পুরো অন্ধকার ছিল, দিনের আলোতে এই জায়গাটা এত সুন্দর লাগছে না যে কি বলবো। চারিদিকে সবুজের সমারোহ, মধ্যিখানে লাল মাটির রাস্তা। সত্যি কেন যে ট্রেনটা কালকে লেট করলো, তাহলে আরেকটু সময় পাওয়া যেত এই সুন্দর পরিবেশে কাটানোর জন্য। ওই যে সামনে গেটটা দেখছো, ওই রাস্তা দিয়ে আমরা আমাদের রিসর্টে ঢুকেছিলাম। তো চলো ওই মোড়টাতে যাওয়া যাক। মেইন রাস্তা দিয়ে বাঁদিকে গেলেই পরপর দুটো রিসর্ট আছে, একটা রাঙামাটি আর একটা হচ্ছে আমাদের ঝিনুক ক্যাম্প। আর এটা ঠিক গ্রাম বাংলার মধ্যিখানে অবস্থিত। দূর থেকে দেখো পাহাড়ের কোলে আমাদের ছোট্ট একটা রিসর্ট। আমরা আসার সময় তো চোখে পড়েছিল অনেক হোমস্টে আছে আশেপাশে। এই দিক থেকে আমরা এসেছিলাম। এই জায়গাটা থেকে গত পরশু বা তার আগের দিন 60 থেকে 70টা হাতি বেরিয়েছিল এই রাস্তাতে। আমাদের হোমস্টে ক্যাম্পের যারা আছে তারা আমাদেরকে জানালো, গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে রাত্রিবেলাতে সেই হাতি করেছে। প্রায় 60 থেকে 70টা হাতি এখানে বেরিয়েছিল। সামনেই ঘন জঙ্গল। এখানে হরিণ, শিয়াল প্রত্যেক রাতে আসে, সেজন্য রাতে আমাদের বেড়াতে বেশি বারণই করে দিয়েছিল, খুব দরকার না। রাত্রিরে আমাদের ওঠারও বিশেষ প্রয়োজন হয়নি। এখন আমি এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, দেখি আশেপাশটা কীরকম লাগছে। সত্যি কথা বলতে এই রকম সকাল তো আমরা শহরে দেখতে পাই না। গ্রাম বাংলাতে আসলেই সকালে মোরগের ডাক, পাখির কিচির মিচির, শিশিরে ভেজা ঘাস, সমস্ত কিছুই উপভোগ করা যায়। তাই নিজের মতো করে সকালটা এখানে উপভোগ করলাম। এই জায়গাটা দেখে কলকাতার রক কালচারের কথা মনে পড়ে গেল। এখানেই হয়তো গ্রামবাসীরা বসে আড্ডা মেরে থাকেন। আর যেহেতু শীতকাল, তো আগুন তো পোহাতেই হবে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে এলাম, কারণ এবার স্নান করে ফ্রেশ হয়ে বেরানোর পালা। আর আমাদের ব্রেকফাস্টও ততক্ষণে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, বেডটিটা সকালবেলাতেই রুমে দিয়ে গেছিলো। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর তার সাথে হালুয়া। আর হ্যাঁ, লুচি তোমরা যটা ইচ্ছা তটা নিতে পারো। আর টেস্টও দুর্দান্ত ছিল। এখানে খাবার দাবার নিয়ে কোনো প্রশ্ন হবে না। খাওয়া দাওয়া শেষ করে সকালে মিষ্টি রোদ পোহাতে বেশ ভালোই লাগছিল, কারণ এখানে ঠান্ডা মারাত্মক ছিল। শেষবারের মতো জায়গাটা ঘুরে নিলাম, কারণ জানি না আবার কবে আসা হবে। এই জায়গা ছেড়ে যেতে মন একটুও চাইছিল না। এত সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট, আর তার সাথে এদের আতিথেয়তা মনটাকে মুগ্ধ করে দিয়েছিল। কিন্তু যেতে হবে, কারণ আজকে হচ্ছে বেলপাহাড়ি সাইট সিন দেখার পালা, আর তারপর বিকেলের ট্রেনে কলকাতায় ফেরা। তাই যাওয়ার আগে মন ভরে এই জায়গাটাকে উপভোগ করে নিলাম। তবে আসবো তো আবার একদিন অবশ্যই। এখান দিয়ে বেরিয়েও
ট্রেকিং করা যায়, বাট ওরা বারণ করছে বিকজ এটা ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে বর্ডার এরিয়া। অনেকে আমাদের ক্যাম্পের থেকে গেছে ওখানে আস্তে আস্তে ট্রেকিং করে। তো এবার এই সুন্দর জায়গাটাকে টাটা করার টাইম চলে টাইম। এই জায়গাটা এত ভালো, এই রিসর্টের স্পেশালি এই জায়গাটা, যে মানে পিছনে হচ্ছে পাহাড় আর এটা হচ্ছে ঝাড়খণ্ডের তো এত সুন্দর লাগছে জায়গাটা যে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। সারাউন্ডিংটা দেখো কি সুন্দর, মানে পারফেক্ট ছবি তোলার জন্য। টাইম কিছুটা কম ছিল বলে আমাদের বেশি ছবি এখানে তোলা হলো না বা বেশি ভিডিও, বাট পরে আরেকবার অবশ্যই আসবো। এখান থেকে ট্রেকিং করা যায়, এই রাস্তা ধরে এই পাহাড়ের অনেকটা জায়গা অবধি ট্রেকিং করা যায়, এখান থেকেই সেটা অ্যারেঞ্জমেন্ট করা যায়। সো যারা ট্রেকিং লাভার তারাও আসতে পারো। তো ডেফিনেটলি কোনো একটা সময় আসবো, এসে এই জায়গাটাতে ট্রেকিং করব। তো চলো এবার নামতে হবে, এই হচ্ছে রাস্তা নাবার, নেবে ওই হচ্ছে গিয়ে আমাদের রিসর্ট। তো চলো এবার যাওয়া যাক। এনারা দুজন হচ্ছে এই ঝিনুক ক্যাম্প দেখাশোনার কাজ করেন এবং এত সুন্দর আতিথেয়তা যে কি বলার না, যা চাইছি সঙ্গে সঙ্গে তাই চলে আসছে। খুবই ভালো লেগেছে এদের আতিথেয়তা আমাদের। সবই তো বললাম, এবার তোমরা জিজ্ঞেস করবে আরে রুম রেন্টটা তো বলো। এখানে হচ্ছে ফুডিং প্লাস লজিং নিয়ে পার হেড পার ডে বেসিসে পেমেন্ট হয়ে থাকে। যেমন তোমরা যদি গরমকালে আসো এসি রুমের ভাড়া হচ্ছে 1650, আমরা যেটাতে ছিলাম কটেজে 1450, সুইস টেন্টের হচ্ছে 1350, আর নর্মাল যে টেন্টগুলো ছিল মোস্ট প্রবাবলি ওটা 1000 বা 1100 টাকা। ডেসক্রিপশনে আমি তাদের নাম্বার দিয়ে দেবো, তোমরা কথা বলে নিও। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। যদি কোনো দিন ঝাড়গ্রাম আসো অবশ্যই রেকমেন্ড করব ঝিনুক ক্যাম্পে একটা রাত্রির হলেও থেকে যেও। ঝিনুক ক্যাম্পে টাটা জানিয়ে আমরা চলে গেলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে, যার গল্পটা শোনাবো তোমাদের পরবর্তী পর্বে। ততদিন একটু অপেক্ষা করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।